কালাঙ্ক এমন একটি সিনেমা যেখানে একদিকে ভালোবাসা, অন্যদিকে ধর্ম। সিনেমা শেষ পর্যন্ত না দেখে কিছুই বোঝার উপায় নেই। সিনেমাতে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত, সোনাক্ষী সিনহা, আলিয়া ভাট। আরও অভিনয় করেছে বরুণ ধাওয়ান, আদিত্য রয় কাপুর ও সঞ্জয় দত্ত। সিনেমার প্রথমেই 1944 সাল হুসনাবাদে 2 বছর আগের ঘটনা দেখানো হয়। সাত্রিয়া ডাক্তারকে বলে, আমি জানি আমি মরব, কিন্তু কত সময় আছে আমার কাছে। ডাক্তার বলে, এত কম সময় নেই যে তুমি আশা ছাড়বে। সে বলে, মরণ অপেক্ষা করছে, আর সত্য কখনো বদলায় না। ডাক্তার বলে 1 বছর, বড় জোর 2 বছর। সে সেখান থেকে যেতে লাগলে ডাক্তার বলে, এই অবস্থায় তোমার সফর করা ঠিক নয়। সে বলে, ঘরে থাকলে ঠিক হয়ে যাব। ডাক্তার বলে, কিছু কিছু কাজ মানুষের হাতে নেই। সে বলে, স্ত্রী হয়ে আমার কর্ম ঠিক করতে হবে, আমার স্বাস্থ্য নয়, আর এটি আমার হাতেই। এই কাজ যদি আমি বেঁচে থাকতে করতে না পারি, তাহলে মরে যাওয়ার পরে পস্তাবো। এটা আমার স্বামীর জন্য করতে হবে। সাত্তিয়া এবার আসে রূপদের বাড়িতে। রূপ বলে, আপনি আবার এসেছেন, মেহেরবানি করে এখান থেকে চলে যান। সাত্তিয়া বলে, আমি তোমার জীবন থেকে 1 বছর চাই, কারণ আমার জীবনে শুধুমাত্র 1টি বছর আছে। রূপ সেখান থেকে চলে যায়। রূপের বাবা তাকে বলে, ঠান্ডা মাথায় একবার ভাবো। ও শুধু এটাই চায় যে 1 বছর তুমি তাদের সাথে থাকো। সে খুব ভালো। সে ওয়াদা করেছে তোমার বোনদের বিয়ে পর্যন্ত সে খেয়াল রাখবে। রূপ বলে, এজন্য লেখাপড়া দিয়েছিলে যে একদিন সঠিক দামে বেচে দেবে? কোন বাপ তার নিজের মেয়েকে হুসনাবাদ গিয়ে অপরিচিত পরিবারে আগাম সম্পর্কে থাকার কথা বলে? তার বাবা বলে, যদি আমি সারা জীবন বাড়ি বাড়ি গিয়ে সঙ্গীত ও শাস্ত্র শেখাই, তবুও তোমার ও তোমার বোনদের বিবাহ দিতে পারবো না। সাত্তিয়া চলে যেতে লাগলে এমন সময় রূপ এসে বলে, দাঁড়ান, আমিও আপনার সাথে যাব, কিন্তু আমার একটি শর্ত আছে। আপনার স্বামীর প্রথমে আমাকে বিয়ে করতে হবে। আমি শুধু আপনার স্বামীর স্ত্রী হিসাবে ওই বাড়িতে যাব, উপপত্নী হিসাবে নয়। সাত্তিয়া বলে, আমি চাই আমি যতদিন বাঁচব ততদিন তুমি তাকে জানো ও বোঝো। আমি তোমাকে ওয়াদা করছি। রূপ বলে, যেখানে আপনিই থাকছেন না সেখানে এই ওয়াদাকে পূরণ করবে। এবার সাত্তিয়া রূপ এবং দেবের বিয়ের ব্যবস্থা করে। বাসর ঘরে এসে দেব রূপকে বলে, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। আমি জানি না সে আপনাকে কিভাবে এই বিয়েতে রাজি করিয়েছে, কিন্তু আমি এই বিয়ে শুধু তার খুশির জন্য করেছি। আমাকে ভুল বুঝবেন না। এই সম্পর্কে সম্মান থাকবে, কিন্তু ভালোবাসা নয়। আপনি আমার থেকে যত কম আশা করবেন, সমস্যা ততই কম হবে। আশা করব আপনার হৃদয় আমার থেকে বড়। এই কথা বলে দেব বাহিরে চলে যায়। এর পরের দৃশ্য 10 বছর পরে 1956 সাল অমৃতসরে। এক পত্রিকার আর্টিকেল রাইটারের কাছে এই পুরো ঘটনা বর্ণনা করছিল রূপ। রাইটার রূপকে বলে, আপনি এমন একটি মানুষকে বিবাহ করেছিলেন যার সাথে আপনার বিয়ের আগে কখনো দেখাই হয়নি। সিনেমার সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে। এরপর আমরা আরেকটি প্রধান চরিত্র জাফরকে দেখতে পাই, যে একজন কামার। সেখানে আসে আব্দুল। এই আব্দুল একজন রাজনৈতিক নেতা। আব্দুল বলে, জাফর, যদি স্টিলের বানানো মেশিন আসে তাহলে আমাদের কাজ বন্ধ হয়ে যাবে। এবার আমাদের পেটে হামলা হতে চলেছে। জাফর বলে, একদিকে আল্লাহ আল্লাহ করতে থাকো, অপরদিকে ভয় পাও। আমরা যদি মেহনত করি তাহলে কখনো বেরোজগার হব না। সাত্তিয়া সরোজকে বলে, রূপ কোথায়? সরোজ জানায় সে নিচে আসবে না। সাত্তিয়া বলে, ঠিক আছে, ওর নাস্তা ওর ঘরে দাও। রূপ জানালায় বসে গানের রেওয়াজ শুনতে পায়। সে বলে, এই আওয়াজ কোথা থেকে আসে? সরোজ বলে, বাহার বেগমের প্রাসাদ থেকে। সে গান শেখায়। রূপ বলে, কোথায় বাহার বেগমের প্রাসাদ? সরোজ বলে, হীরামন্ডি, এই শহরের সবচেয়ে বদনামের জায়গা। ওই জায়গার শুধু নাম নিলে ভালো লোকের নামও খারাপ হয়ে যায়। সাত্তিয়া বলে, রূপ, কতদিন বন্দি থাকবে নিজের ঘরে? তোমারও কিছু দায়িত্ব আছে এই পরিবারের প্রতি। রূপ বলে, কার প্রতি?
আপনার স্বামীর, যে শুধু আপনাকে ভালোবাসে? আমরা বিয়ের আগে একে অপরকে কখনো দেখিনি। আমার একটাই দায়িত্ব, আমার বোনদের প্রতি, আর আমি তা বিয়ে করে পালন করেছি। সাতিয়া বলে, দেবের সাথে কাজ করা শুরু করে দাও, তার সাথে সময় কাটাও, দেখবে সবকিছু কিভাবে বদলাতে থাকে। রূপ বলে, আমি আবার রিহার্সেল শুরু করতে চাই। সে বলে, অবশ্যই, তুমি চাইলে একজন ভালো গুরুর ব্যবস্থা করে দেব। রূপ বলে, না, আমি হীরামন্ডি গিয়ে বাহার বেগমের কাছে শিখতে চাই। সে বলে, কম সময়ে অনেক ভালো জানো এই শহর সম্পর্কে, কিন্তু এই পরিবারের নিয়ম জানো না। তুমি সঙ্গীত শিখতে পারো, কিন্তু কখনো হীরামন্ডি গিয়ে নয়। রূপ, এটাই তোমার জীবন, এটা যত তাড়াতাড়ি বুঝবে জীবন তত সহজ হবে। রূপ বলে, আমার জীবনের প্রতি আপনার কোনো অধিকার নেই। কথাগুলো সাতিয়া তার শ্বশুর বলরাজ চৌধুরীকে জানায়। বলরাজ চৌধুরী প্রথমে রাজি হয় না। সাতিয়া বলে, আমি রূপকে ছোট থেকেই জানি, যদি সে একবার কোনো কিছু মনস্থির করে নেয়, সে আর কারো কোনো কথা শোনে না। একটা সময় বলরাজ চৌধুরী মেনে নেয়। এবার রূপ আসে দেবের পত্রিকার অফিসে। দেব মিটিংয়ে বলে, আমাদের আরও অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন। এ অবস্থা হলে আমাদের সপ্তাহে 3 দিন পত্রিকা ছাপাতে হবে। একজন বলে, মদের ইস্তিহারের জন্য পুরো সপ্তাহে মুসলমানেরা পত্রিকা কিনেনি। রূপ বলে, কসমেটিক্স আর শাড়ি, মদের বদলে লাক্স সাবান পেপারে ইস্তিহার করলে আরও বেশি পেপার কিনবে। মাপ চাই, মনে হলো তাই বলে দিলাম। রূপকে তার কাজের জায়গা দেখিয়ে দেওয়া হয়। রূপ আসে হীরামন্ডিতে। সরোজ জানায় এটি এই শহরের লঙ্কা। সেখানে এসে রূপ দেখে বাহার বেগম খুব সুন্দর করে গান করছে। শেষের দিকে রূপ বাহার বেগমের সাথে গানের সুর মিলায়, আর জাফর রূপকে অবাক হয়ে দেখতে থাকে। রূপ বাহার বেগমকে বলে, আমি আপনার কাছে সঙ্গীত শিখতে এসেছি। প্রথমে বাহার বেগম রাজি হয় না। এর মধ্যে সরোজ সেখানে আসে। তাকে দেখে বাহার বেগম বলে, আপনি চৌধুরী বাড়িতে কাজ করেন না? সরোজ বলে, জি। বাহার বেগম রূপকে বলে, আপনার বাড়িতে জানে যে আপনি আমার কাছে এসেছেন? রূপ বলে, জি। সে বলে, তাহলে আবার কাল আসবেন, আপনার সুর আবার শুনব, যদি ভালো লাগে তবে অবশ্যই শেখাবো। রূপ যাবার সময় জাফর বলে, আমি এই বাজারের সকলকেই গাইতে শুনেছি, কিন্তু আপনার সুরে মায়ার চেয়ে প্রেম বেশি দেখেছি। কিভাবে? রূপ চলে যেতে লাগলে জাফর তার হাত ধরে, বলে, যত দূরে আপনি যাবেন ততটাই আমার কাছে আসবেন। জাফর তার নাম বলে। রূপ সেখান থেকে চলে যায়। পরের দিন রূপ এসে বাহার বেগমের কাছে রেওয়াজ করে। রূপ এবার দেবকে বলে, আমি একটি আর্টিকেল লিখতে চাই। দেব বলে, কিসের উপর? রূপ বলে, হীরামন্ডিকে নিয়ে। ওই সব লোকদের দেখে মনে হয় প্রতিটি ঘরে কাহিনী লুকিয়ে আছে। দেব বলে, পড়ার মতো হলে ছাপিয়ে দেব। রূপ বলে, আমি জানি আমরা দুজন এই সম্পর্কে বন্দী। আমি আপনাকে বলতে চাই, এই সম্পর্ক আর আপনার প্রতি আমার মন নেই। এটি বিয়ে না, সমঝোতা। আপনি চাইলে এটা মুক্ত হতে পারে। দেব বলে, আমি কখনো এই বিয়ে ভাঙতে চাই না, কিন্তু আপনার কথা শুনে আজ খুশি হলাম। রূপ আসে আব্দুলের সাথে দেখা করতে। একজনকে আব্দুলের কথা জিজ্ঞেস করলে সে জাফরের কাছে যেতে বলে। রূপ জাফরকে বলে, আমি আব্দুলের সাথে দেখা করতে চাই। জাফর বলে, কেন? উত্তরে রূপ বলে, আপনাকে কেন বলবো? জাফর বলে, তবে আমি কেন বলবো আপনাকে যে আব্দুল কোথায়? রূপ বলে, আমি হীরামন্ডি আর সেখানকার লোকদের নিয়ে একটি আর্টিকেল লিখতে চাই। রূপ আব্দুলের কাছে গিয়ে বলে, আমি ডেইলি টাইম থেকে এসেছি, হীরামন্ডি মহল ও তার লোকদের নিয়ে একটি আর্টিকেল লিখতে চাই। আব্দুল বলে, এখানকার সমাজ অনেক গরম, কামাররা বেরোজগার, আর এই অধিকারের লড়াই বাটোয়ারার মাধ্যমে হবে। লিখতে চান এই ব্যাপারে? লিখবেন না, তাই না? খোদা হাফেজ। রূপ চলে যেতে লাগলে জাফর বলে, আমার চেয়ে ভালো হীরামন্ডিকে কেউ জানে না। জাফর বলে, আপনার বিবাহে আপনি খুশি? আপনি বলেন যে আপনি বিবাহিত, কিন্তু খুশির কোনো চিহ্ন নেই। মনে প্রশ্ন আসলো, তাই বললাম। জাফর রূপের সাথে আস্তে আস্তে ঘনিষ্ঠ হতে থাকে। রূপ জাফরের প্রতি আসক্ত হতে থাকে এবং একটা সময় সে তাকে প্রচণ্ড রকম ভালোবাসতে শুরু করে।
বাহার বেগম বিষয়টা আন্দাজ করতে পারে, তাই সে আসে জাফরের কাছে, বলে রূপকে ছেড়ে দে জাফর। জাফর বলে, হঠাৎ আপনি রূপকে নিয়ে এত চিন্তিত কেন? বাহার বেগম বলে, এসবের মধ্যে রূপের কোনো দোষ নেই। জাফর বলে, আমারও কোনো ভুল নেই। বাহার বেগম বলেন, তুই আব্দুলকে ব্যবহার করে তাদের প্রেসের খিলাপ করছিস, তাতে আমি কিছু বলিনি। কিন্তু রূপ আরেকজনের দোষের সাজা বলতেই জাফর বলে, আরেকজনের না, আপনার দোষের সাজা আম্মি। আপনি একজন বিবাহিত পুরুষের সাথে প্রেম করে সন্তান পয়দা করে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সিনেমার এখানে এসে বোঝা যায় জাফরের মা বাহার বেগম। বাহার বেগম বলে, আমি 17 বছরের ছিলাম, তার সাথে আমার ভালোবাসা হয়েছিল। আজ পর্যন্ত সেখান থেকে আমি মুক্তি পাইনি। আমি বাচ্চা এজন্য নিয়েছিলাম যে বলরাজ আমার কাছাকাছি থাকবে, কিন্তু সে আরো দূরে চলে যায়। আমি ভেবেছিলাম বাচ্চার কারণে পালাচ্ছে, তাই তোমাকে ছাড়লে সে ফিরে আসবে। পরে বুঝেছি তোমার থেকে নয়, আমার কাছ থেকে পালাচ্ছে। পরে তোমাকে নিতে এসেছিলাম। জাফর বলে, আমাদের সম্পর্ক শেষ হয়েছে চিরদিনের জন্য। আপনার কাছে ফিরে আসার কোনো সুযোগ নেই। বলরাজ চৌধুরী তার ছেলেকে সম্মান সম্পদ দিয়েছে, আর তার বদলে আমি তার ছেলের বউকে ছিনিয়ে নিব, আর আমার কাছে হারানোর মতো তো কিছুই নেই। এদিকে বলরাজ চৌধুরী তার ছেলে দেবকে বাহার বেগম সম্পর্কে সব কথা বলে। আমার বিবাহ আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল, এই জন্য আমি বাহিরে ভালোবাসা খুঁজেছি। রূপের সাথে যেন এমনটা না হয়, চেষ্টা করো নিজের সম্পর্ক টিকিয়ে রাখার। দেব বলে, আমাদের ঘরটা আপনি ভেঙেছেন, তো আমার সম্পর্ক কেমনে রাখবো সেটা আপনার না বলাই ভালো। জাফরের মা বলে, তোমার চোখ থেকে ঘৃণা সরাও, তাহলে ওই মেয়ের ভালোবাসা দেখতে পাবে। প্রতিশোধের আগুন তোমাকে অন্ধ করে দিয়েছে। আব্দুল আসে এবার দেবের কাছে এই খবর ছাপাতে যে স্টিল ইন্ডাস্ট্রি আসলে সকল কামার বেকার হয়ে যাবে। দেব বলে, স্টিল ইন্ডাস্ট্রি আসলে দেশ এগিয়ে যাবে, আর তোমরা সবাই সেখানে কাজ করবে। আব্দুল বলে, আমরা গোলামি করব না। রূপ আসে জাফরের কাছে, বলে, আমি হুসনাবাদ ছেড়ে যাচ্ছি। প্রথমে আমি এখানে আসতে চাইছিলাম না, আর এখন যেতে মন চাচ্ছে না। জাফর বলে, যেখানেই যাও তোমার স্বামীকে নিয়ে যাও, আর খুশিটা খুঁজে নাও। রূপ বলে, আমি তাকে ভালোবাসি না, আর সেও আমাকে। রূপ জাফরকে প্রপোজ করলে জাফর বলে, কষ্ট ছাড়া আমি তোমাকে কিছুই দিতে পারবো না। রূপ বলে, ভালো না বাসার হাজার কথা মেলে ভয়ের বাজারে, কিন্তু ভালোবাসার জন্য একটি খোঁজ যথেষ্ট নিজের মনে, বাকিটা তোমার ইচ্ছে। কথা বলে রূপ চলে যায়। এরপর দেখা যায় সাতিয়া দেবকে বলে, আমি আমার জায়গা রূপকে দিতে চাই। তুমি কথা দাও আমাদের সব স্বপ্ন তার সাথে পূরণ করবে, তোমার বাবাকে মাফ করবে। সাতিয়া এবার মারা যায়। বলরাজ রূপকে বলে, এই পরিবার সাতিয়া সামলাতো। রূপ বলে, আমার মনে হয় না আমি তার জায়গা নিতে পারবো। বলরাজ বলেন, তোমার স্বামী কয়েকদিন রাতে বাড়ি ফিরেনি, তাকে সামলাও। রূপ বলে, কিছু সম্পর্ক ধারের মতো হয়, তাতে অংশগ্রহণ নয় বরং শোধ করতে হয়। আমার আর দেবের সম্পর্কও এমন। বলরাজ বলেন, আগামী সপ্তাহে আমরা এই শহর ছেড়ে চলে যাব। রূপ বলে, আমার এই শহরের সাথে ভালোবাসা হয়ে গেছে, আমি হুসনাবাদ ছেড়ে যেতে পারবো না। বলরাজ জানতে পারে জাফরের সাথে রূপের সম্পর্ক হয়েছে। দেব রূপকে বলে, গত 1 বছরে তোমার অনেক সমস্যা হয়েছে। আমার জন্য তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আমি এই বিবাহকে আরেকটি সুযোগ দিতে চাই। তুমি যেই সিদ্ধান্ত নেবে আমি তা মেনে নেব। বলরাজ চৌধুরী আসে বাহার বেগমের কাছে, বলে, আমরা আগামী সপ্তাহে এখান থেকে চলে যাচ্ছি। বাহার বেগম বলে, আলবিদা তো অনেক আগেই বলেছ, আজ কোন আশা দিতে এসেছ? বলরাজ চৌধুরী বলে, ভাগ্য বদলেছে, কিন্তু তুমি বদলাওনি। তোমার ছেলেকে ব্যবহার করে আমার সম্মান নষ্ট করতে চাও, তাকে বোঝাও রূপ আমার ছেলের বউ। বাহার বেগম বলে, আল্লাহর লীলার কোনো জবাব নেই। যে মানুষ আমাদের জীবনকে তামাশা বানিয়েছে
আজ সে নিজের সম্মান বাঁচাতে অনুরোধ করতে এসেছে। বলরাজ চৌধুরী বলেন, আমি বারবার বলেছি আমাদের সম্পর্ক ভুল ছিল। বাহার বেগম বলে, সম্পর্ক ভুল ছিল তো বারবার কেন আমার দরজায় এসেছিলে? ভালোবাসা তোমারও হয়েছিল, কিন্তু সমাজের ভয়ে আমাদের ছুঁড়ে ফেলে দিয়েছিলে। এর মধ্যে জাফর সেখানে আসে, বলে, কি রহমত খোদা আমার উপর করেছে। আম্মির সাথে দেখা করতে এসেছিলাম, সাথে আব্বাকেও পেলাম। একদিকে বাহার বেগম যে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, অন্যদিকে বলরাজ চৌধুরী যে কাল পর্যন্ত আমাকে স্বীকার করেনি, কিন্তু আজ এসেছে ভিক্ষা চাইতে। বলরাজ চৌধুরী বলে, কি ভেবেছ আমি তোমার কাছে আমার খানদানের সম্মান ভিক্ষা চাইব? ছেড়ে দাও ওকে। জাফর বলে, ছেড়ে দেওয়া তো আপনাদের কাজ। বলরাজ চৌধুরী বলে, আমার দোষের সাজা আমাকে দাও, কিন্তু আমার ছেলেকে না। ও তোমার কোনো ক্ষতি করেনি। জাফর বলে, তার সাথে আমার দেখা হয়েছিল, তার কাছে সব কিছু আছে, শুধু খুশি ছাড়া। তাকে দুনিয়া থেকে বাঁচাতে আপনি ভালোবাসতে ভুলে গেছেন। আমি জানি আপনি আমাকে কখনো গ্রহণ করবেন না, কিন্তু আপনি অস্বীকার তো করতে পারবেন না যে আমি আপনার অংশ নই। শুধু আপনার ছেলে হিসাবে একবার কবুল করেন, আর কিছুই চাই না। বলরাজ চৌধুরী বলে, রূপ আর দেব থেকে দূরে থাকো জাফর। বলরাজ চৌধুরী কয়েকজনকে দিয়ে হামলা করায় জাফরের ওপর। আব্দুল জাফরকে বলে, ওই মেয়ের জন্য এই সব কিছু হয়েছে। ভালোবাসার দরজা বন্ধ করে দাও। তুমি দেখতেও পাচ্ছ না চৌধুরী তোমার সাথে কি খেলা খেলছে। তুমি তাকে মাফ করতে পারো, কিন্তু আমি তোমার হয়ে ওই মেয়ের কাছ থেকে বদলা নেব। জাফর বলে, যদি তার গায়ে হাত লাগাও তাহলে আমাদের সম্পর্কের সাথে তোমার গর্দান কেটে দেব। বাহার বেগম আসে রূপের কাছে, বলে, কসম করেছিলাম এই দরজা কখনো পেরোবো না, কিন্তু তুমি আজ তা ভাঙালে। জাফর আমার এবং বলরাজ চৌধুরীর ছেলে। জাফর শুধু এই ঘরের বরবাদ চায়। রূপ বলে, ও আমাকে ভালোবাসে, আমি তার চোখে দেখেছি। বাহার বেগম বলে, ও শুধু চৌধুরীর ক্ষতি চায়, আর তোমার অন্ধ ভালোবাসা তা পূরণ করতে সহায়তা করছে। রূপ, তুমি তার ভালোবাসা নয়, শুধু প্রতিশোধ, আর ও শুধু প্রতিশোধকে ভালোবাসে। জাফর সবকিছু খুলে বলে আব্দুলকে। আব্দুল বলে, হারামের কোনো ঈমান নেই। তোমার প্রতিশোধ পুরো করতে যে আগুনে ফু দিয়েছ, সেই আগুনে এই শহর জ্বালিয়ে দেব, আর তুমি তা বন্ধ করতে পারবে না। বলরাজ চৌধুরী দেবকে বলে, তার নাম জাফর, সে তোমার ভাই, যে ঈদের দিন তোমার সাথে দেখা করেছিল। আমার সাহস নেই এটি মেনে নেওয়ার, আমাকে মাফ করো। জাফর আসে রূপের কাছে। তারা দুজন শুধু দুজনার দিকে তাকিয়ে থাকে, কোনো কথা বলে না। একটা সময় রূপ ভিতরে চলে যায় আর কাঁদতে থাকে। জাফর এসে তার মাকে ধরে কাঁদতে থাকে। দ্য ডেইলি টাইমসে খবর ছাপানো হয় যে হোসনাবাদে প্রথম স্টিল ফ্যাক্টরি খুলবে। এতে সকল মুসলমানেরা খেপে যায়, শুরু হয় দাঙ্গা। পত্রিকা অফিসে ভাঙচুর চলে। জাফর এসে বলে, আমাকে মাফ করে দাও। রূপ বলে, শুধু এটাই বলতে এসেছো? সব কিছু দিয়ে তোমাকে ভালোবেসেছি, আর তার বদলে তোমাকে ইমানদার বানাতে পারিনি। এতটা কঠিন ছিল আমাকে সত্য বলতে? জাফর বলে, আমরা একে অপরের জন্য না। রূপ বলে, তুমি কেন সোজা উত্তর দাও না জাফর? একবার বলো শুধু, আমাকে ভালোবাসো। এদিকে সবাই মিলে দেবকে মারতে চায়। জাফর এসে দেবের পাশে দাঁড়ায়। তারা বাহার বেগমকে নিতে গেলে বাহার বেগম বলে, যেখানে আমার জন্ম হয়েছে সেখানেই আমার মৃত্যু হবে। তোমরা যাও এখান থেকে। যে যার মতো পালাতে থাকে। জাফর বলে, তোমরা ট্রেনে যাও, আমি ওদের থামাবো। দেব বলে, তোমাকে মেরে দেবে। জাফর বলে, ওরা আমার লোক, আমাকে কিছুই বলবে না। ওরা চলে যেতে লাগে। জাফর আব্দুলকে বলে, ছেড়ে দাও ওদের, কিন্তু তারা মানে না। জাফরের সাথে তাদের মারামারি হয়। এদিকে রূপ জাফরকে ডাকতে থাকে। জাফরও একটা সময় দৌড়াতে থাকে রূপের কাছে যাওয়ার জন্য। আব্দুল এসে জাফরকে মেরে দেয়, আর জাফর সেখানেই মারা যায়। এটা দেখে রূপ কাঁদতে থাকে। তারা চলে আসে অমৃতসরে। সিন বর্তমানে, যেখানে দেব সাত্রিয়াকে অনুভব করে আর রূপ অনুভব করে জাফরকে। রূপ সবার উদ্দেশ্যে একটি প্রশ্ন রাখে,
যে এই কাহিনীতে আপনি কি দেখেছেন, কলঙ্ক না ভালোবাসা। সিনেমা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের সিনেমার গল্প অবশ্যই জানাবেন।